এই আমাদের সংবিধানটা যদি ঠিক না হয়, এক ব্যক্তির হাতে যদি সব ক্ষমতা যদি চলে যায় এবং সেটার বিকেন্দ্রীকরণ যদি না হয়, আমাদের বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ, এই বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপের বাইরে যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের জাতি হিসাবে মুক্তির উপায় আমরা এখান থেকে দেখি না। আমাদের যদি রাষ্ট্রপতি শুধুমাত্র প্রতি রাষ্ট্রপতি হিসেবেই যদি থাকে, প্রধানমন্ত্রীর হাতে যদি সব ক্ষমতা থাকে, আমাদের যে ব্যুরোক্রেসি আছে, আমলারা আছে, তাদের উপর যদি রাজনৈতিক প্রভাব বিদ্যমান থাকে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাই সেটা দেখা সম্ভব না। সুতরাং আমরা যে সংস্কারের কথা বলছি, এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। তো আমার এই কন্ডিশনটা থাকতেই হবে, এই সমস্যাগুলো হতেই হবে। তাছাড়া আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে শাসন ব্যবস্থা, এটা যে ভালো করবে সেটার সুযোগ নাই। কারণ যার হাতে পাওয়ার থাকে, শেয়ারের কাছে যদি আপনি মুরগি দেন, সেই মুরগি যে বেঁচে থাকবে তার সম্ভাবনা নেই। আপনার কমপক্ষে একটা মুরগিকে শেয়ারের থেকে আপনার প্রোটেক্ট করার জন্য একটা ব্যারিয়ার লাগবে। তারপরে হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন যে ওইখানে মুরগিটা সুখে শান্তিতে থাকতে পারবে কিনা, আমাদের অধিকার রক্ষা করতে পারবে কিনা, এটার জন্য আপনার ওই সাংবিধানিক এবং যে কাঠামোগত আমাদের যে সুরক্ষা সেটা লাগবে। দ্বিতীয়ত, এখন যে এটা নিয়ে অনেক আলোচনা চলছে যে আমাদের যখন গণভোট হবে, গণভোটের সময় নোট অফ ডিসেন্ট ডাকা হয় নাই, এই প্রস্তাব যখন আসছে তখন একটা পার্টি শাউটিং ম্যাচ শুরু করে দিয়েছে। তারা বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তো আমরা এখানে কি দেখতে পাই, যদি গণভোটের সময় নোট অফ ডিসেন্ট সহ প্রশ্ন করা হয়, এর সহজ অর্থ হচ্ছে আমি গণভোটে মানুষের কাছে জিজ্ঞেস করব, মানুষ উত্তর যাই দিক, আমি আমার ইশতেহারে তার উল্টাটা যদি লিখে দেই, তাহলে আমি ইশতেহারে যা লিখেছি তাই করব। এটা যদি হয় তাহলে আমার গণভোটের কি দরকার? গণভোটের তো দরকার নেই। আপনারা এখানে দেখছেন যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের রাষ্ট্র গঠনের যে ব্যর্থতা, সেটার জন্য কি আমাদের এই পরিণতি হয়েছে কিনা? কথাটা কিন্তু আংশিক বলেন, সম্পূর্ণ বলেন, কথাটা কিন্তু সত্য। তো আমাদের এখন যদি সংস্কারের ক্ষেত্রে এমন একটা সুযোগ আসছে, সেখানে একটা আমরা গণভোটের কথা বলছি, গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটা অগ্রাহ্য করার সুযোগ যদি রাজনৈতিক দলের থাকে, নোট অফ ডিসেন্টের মাধ্যমে, ইশতেহারে যদি লিখে দেওয়ার মাধ্যমে, তাহলে আমাদের গণভোট করার প্রয়োজন। তো বিভিন্ন দল বিভিন্ন ভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে সূক্ষ্ম উপায়ে এই আমাদের যে সংস্কার, এটা ভণ্ডুল করার চেষ্টা করছে। এবং আমরা যদি এই সুযোগটা মিস করি, সংস্কারের এই সুযোগটা যদি আমাদের কাজে না লাগাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার এরকম আমাদের একটা আলোচনা অনুষ্ঠান করতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের যে দেশ রাষ্ট্র গঠনের যে একটা ছিল, সেটার ব্যর্থতার অনিবার্য পরিণতি, এবং সেটা তখন আমাদের পরের জেনারেশন, তারপরে জেনারেশন এটা ভোগ করতে থাকবে। এবং সেটার অর্থ কি? সেটার অর্থ রাষ্ট্রের মাধ্যমে দেশের জনগণকে গুম করা, খুন করা, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাওয়া। সেই সুযোগটা আমরা এই জন্য মিস করে দিতে চাই না। এই জন্য আমরা এনসিপি আমাদের জায়গা থেকে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। অন্যান্য দল যখন এখন নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাদের মাঠ পর্যায়ে কর্মীদেরকে নির্বাচনে কখন কি করবে সেটা বলছে, এটা খারাপ কিছু না, কিন্তু দেখবেন ইন্টেনশনটা কোথায়। একটা সুযোগ আসছে দেশটাকে সংস্কার করার সুযোগ তৈরি করার জন্য, সেই সংস্কারে বিভিন্ন প্রকার বাধা দেওয়া হচ্ছে, আর ওইদিকে রাজনীতি নির্বাচনের মাঠ বোঝাচ্ছে। সেখানে আপনি দেখবেন এনসিপি একটা রাজনৈতিক দল, আমরা সংস্কার নিয়ে পড়ে আছি, সংস্কার নিয়ে চিন্তা করছি, নির্বাচনটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, এবং সংস্কার নিয়ে আজকে এখানে বসে আমরা আলোচনা করছি। এটা জনগণের কাছে আমাদের যে পরিচয় সেটা তুলে ধরে যে একটা রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছে, এবং তারা সবসময় জনগণের পাশে থাকবে, জনগণ যে সংস্কারগুলো চেয়েছিল, যে জন্য রাস্তায় নেমে এসেছিল, সেটা আনার চেষ্টা করবে। এবং আশা করি আমরা এমন ভাবে সংস্কার আনতে পারবো যে আমাদের আবার 10 বছর পরে, 5 বছর পরে বা 20 বছর পরে এমন একটা সেন্টার করতে হবে না 2024-এর গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র গঠনের যে ব্যর্থতা, তার অনিবার্য পরিণতি কি হয়েছিল এবং সেজন্য মানুষের কি অধিকার পূর্ণ হয়েছিল। আপনাদের সকলকে ধন্যবাদ।